So in the previous class we started what is verb and its classification. আগের দিন আমরা ভার্ব কি কাকে বলে এটা নিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম। একটুখানি রিভাইজ করে তারপরে আমরা পরের পার্টটাতে যাব। সো হোয়াট ইজ ভার্ব? অ্যাকশন অফ সেন্টেন্স ইজ কল্ড ভার্ব। তোমাদের কারো কিছু ডাউট থাকলে কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, কোনো হেজিটেশনের কোনো কারণ নেই। ঠিক আছে, যার যেখানে যা অসুবিধা হচ্ছে আমাকে বলবে অবশ্যই। ঠিক আছে, তাহলে সেখানে আমি থামবো এবং সেই মতো করে তোমাদের যার যেরকম ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার করে দেবো, কিন্তু বুঝতে হবে। অ্যাকশন অফ সেন্টেন্স ইজ কল্ড ভার্ব। সেন্টেন্সের কাজ করা, হওয়া, থাকা, বোঝা ইত্যাদি বোঝানোর জন্য আমরা ভার্ব ব্যবহার করি। ক্লাসিফিকেশন মেনলি হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা বলা হয় নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে সম্পূর্ণ করে বা সমাপন করে সে হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। তো এটাকে একটা আমরা চার্টের মাধ্যমে দেখিয়েছিলাম, ট্রি চার্টের মাধ্যমে পুরো ফর্মটা, যে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ যে প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। সম্পূর্ণ অর্থ যে প্রকাশ করে তাকে ফাইনাইট ভার্ব বলে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। তো এগুলো আমরা আগের দিন করিয়েছিলাম, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আবার দুটো ভাগ রয়েছে, একটা মেন ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। মেন ভার্বের দুটো ভাগ রয়েছে, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। বলো, কারো কিছু ডাউট থাকলে, কোয়েশ্চেন থাকলে বলো। এই ক্লাসটা তোমরা সবাই আগের দিন কি করেছো? আগের দিনে ক্লাসটা কি করেছো সবাই? করনি? না করলে হ্যাঁ, কেউই করনি? করেছি স্যার। আচ্ছা, করলে তো একটু বুঝতে পারবে। না করলে, ক্লাসটা না করা থাকলে তোমাদের ভিডিও রেকর্ডিং ক্লাসটা বোধহয় সম্ভবত তোমরা পাবে, একটুখানি দেখো। আমি জাস্ট একটুখানি শর্টে বলে দিচ্ছি। ফাইনাইট ভার্বের দুটো ভাগ রয়েছে, একটা মেন ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। তো মেন ভার্বের আর দুটো ভাগ রয়েছে, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। তো যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক্রিয়া, আর যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, মানে অকর্মক্রিয়া। অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব, আর ভার্ব থাকলে, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। এবারে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে হেল্পিং ভার্ব। সেটা কী করে না, মেন ভার্বকে হেল্প করে। হেল্পিং ভার্ব দুই ধরনের হয়, একটা প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি রয়েছে তিনটে, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। এইটা বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এদের যে ফর্ম রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, ডু, ডাজ, ডিড, তারপর রয়েছে হ্যাভ থেকে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো সবটাই হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রাইমারি ভার্বগুলো, সেগুলো একদিকে যেমনি করে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, এরা আবার মেন ভার্ব হিসেবেই সেন্টেন্সে ইউজ হতে পারে। আচ্ছা, মোডাল রয়েছে 13টা। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, মাস্ট। এই 13টা রয়েছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তো এই 13টা মোডাল অক্সিলিয়ারির মধ্যে নিড আর ডেয়ার, এই দুটো মোডাল অক্সিলিয়ারি একদিকে হেল্পিং ভার্ব, অন্যদিকে এরা আবার মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। কিন্তু আর বাকিগুলো, মানে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, এগুলো সবসময় কিন্তু হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। শুধুমাত্র দুটো মোডাল, নিড আর ডেয়ার, একদিকে মেন ভার্ব, অন্যদিকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হতে পারে। তো এটা তো গেল মেন ভার্বের বা প্রাইমারি মোডালের ক্লাসিফিকেশন। এরপরে রয়েছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? মনে রাখবে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ইয়া যুক্ত থাকে বা তে যুক্ত থাকে তাহলে সেগুলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব হয়। যেমনি করে হাসতে, বসতে, খেলতে, যেতে, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ কি, এগুলো দিয়ে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। হ্যাঁ, ছেলেটি হাসতে হাসতে, সে বসতে, সে এসে, গিয়ে, খেলে, এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব। তাহলে হয় তে যুক্ত অথবা ইয়া, সাধু ভাষায় ইয়া থাকে, এখন তার ইয়া যোগ হয় না। যেমনি করে হাসিয়া, বসিয়া, খাইয়া আমরা বলি না। হেসে, খেলে, বসে, গিয়ে, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো দিয়ে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না,
তাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব দিতে হবে। উইদাউট এনি ফাইনাইট ভার্ব এই সেন্টেন্স ক্যানট বি কমপ্লিটেড, কোনোভাবেই কিন্তু কমপ্লিট হবে না যতক্ষণ আমরা একটা ফাইনাইট ভার্ব দিচ্ছি। এবারে নন ফাইনাইট ভার্বের তিনটে স্ট্রাকচার রয়েছে। একটা হচ্ছে ইনফিনিটিভ, যার গঠন হচ্ছে টিপ 2+V1 ফর্ম। আর একটা রয়েছে পার্টিসিপল। পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমনি করে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, তিনটে ফর্ম রয়েছে এবং তাদের এগুলো ফর্মগুলো পাশাপাশি লিখে দেওয়া রয়েছে। এইটা থেকে তোমরা একটু কপিতে লিখবে, খাতায় একটু তুলে নিতে হবে, কারণ এটা বড় চার্ট একসঙ্গে দিয়েছি এই কারণে কি পুরোটা একসঙ্গে যেন চোখের সামনে থাকলে কম্পেয়ার করতে সুবিধা হবে, কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট, কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ, কোনটা ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরেড ইত্যাদি। তো পার্টিসিপল তিন ধরনের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর একটা রয়েছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা সবাই পড়েছো, ছোটোবেলায় কনজুগেশনের ফর্ম পড়েছো না, যেমনি করে ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, ব্রিং, ব্রট, ব্রট, টিচ, টট, টট। এই যে 3 নম্বরের যে ফর্মটা রয়েছে ওটা কি বলা হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, সবাই পড়েছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, যখন একটা সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করছে, প্লে, প্লেড, প্লেড, হ্যাঁ, হি প্লেড ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড, ওই যে V3 ফর্ম দিতে হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও ভার্বের থার্ড ফর্ম লাগে। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, ইএনটি ইত্যাদি যোগ করা হয়। আরেকটা রয়েছে জেরান্ড। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অ্যাক্টস এজ এ নাউন। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে সেটা হচ্ছে প্রেজেন্ট, সেটা হচ্ছে জেরান্ড। আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, তখন সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো এটা ছিল ক্লাসিফিকেশন। আসলে ক্লাসিফিকেশনটা দেওয়ার অর্থ হলো যে কত ধরনের ভার্ব থাকে এবং তার অ্যাপ্লিকেশনসগুলো কী কী। আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব রয়েছে কিনা, বা কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ, কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট, এগুলোরই এক্সাম্পল এগুলো দেওয়া রয়েছে। কিন্তু আমাদের মূল যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স। তো সেই বিষয়টা কি, কেন দরকার, আজকে আমরা ক্লাসটা সেখান থেকেই শুরু করব। এবং এইটার মূল যে ক্লাসটা, ভার্বের যে ক্লাস, সেটা হচ্ছে এখান থেকে শুরু। ওইটা জাস্ট একটা আইডেন্টিফিকেশান ছিল। এবারে যদি তোমাদের কারো মনে হয় যে স্যার এটা আমি বুঝতে পারিনি বা অসুবিধে হয়েছে, প্রবলেম হয়েছে, ডাউট রয়েছে, সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি বলে দিতে পারি। আগের দিনে যারা ক্লাস করেছো বা তোমাদের যদি কারো কিছু ডাউট থেকে থাকে সেটাও একটু বলো, আমি তাহলে ডিটেলসে বলে দেবো। যেটা আজকেও করালাম যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, এইগুলোতে যদি কারো কিছু ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই জিজ্ঞাসা করো, আমি বলে দিচ্ছি। বলো, এনি কোয়েশ্চেন, এনি ডাউট? বলো, আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? বেশ, যদি কারো কিছু ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, বলো, তাহলে আমরা সেটা এক্সপ্লেন করব। আর যদি তা না হয় তাহলে কিন্তু আমরা পরের পেজে যাব, যেখান থেকে আমাদের আজকের ক্লাসটা শুরু হবে। বলো, দেখো, ভয়, লজ্জা এগুলো কোনো কিছু থাকলে কিন্তু শেখা যায় না, ঠিক আছে? অসুবিধা থাকতে পারে, অজানা হতে পারে, সেই জন্যই তো ক্লাসে আসা। এবারে সেটা যদি তোমরা শেয়ার না করো, যদি কিছু প্রবলেম থাকে সেটা যদি না বলো, তাহলে তো তার সলিউশন আসবে না। নাকি এগুলো মোটামুটি জানা রয়েছে? হ্যালো, বলো কিছু। আমি কাউকে কিছু কোয়েশ্চেন করবো না, কিচ্ছু জিজ্ঞাসা করবো না, তো শুধু তোমরা জাস্ট এটুকুনি বলো যে বুঝতে পারছো কি না, আমরা এগোবো কি না, বা ডাউট থাকলে কোয়েশ্চেনটা বলো, আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। কি কোয়েশ্চেন আছে কি কারুর? না স্যার, আগে আগে চলো এগোবো তাহলে, তাই তো? তো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে মূলত তোমাদের যে কোয়েশ্চেন্স থাকে সেই কোয়েশ্চেন্সগুলোকে ভিত্তি করে তারপরে বেশ কিছু রুলস রয়েছে, অ্যাপ্লিকেশানস রয়েছে। তার আগে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখাই কি থাকে আর আমাদের কি পড়তে হবে, কেনই বা আমরা এটা পড়ব। দেখো, এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে। দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস ইজ স্টিল ওয়ার্কিং ইন দ্য ক্লাস, এবং এই সেন্টেন্সগুলোতে ব্রেক করে দেওয়া রয়েছে অপশান এ, বি, সি, এবং শেষে একটা রয়েছে নো এরর, ডি। এই ধরনের কোয়েশ্চেন তোমরা পাবে। এরর কারেকশন এটাকে বলা হয়, বা সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট টাইপ হতে পারে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ হতে পারে। তিনটে টাইপের কোয়েশ্চেন কিন্তু
রুলস সবারই একই রকমভাবেই সেটা থাকে। তো এই সেন্টেন্সগুলো কোথায় ভুল আছে সেই পার্টটাকে মার্ক করতে হয়, কারেকশন করতে হয় না। জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরার অনলি অ্যান্ড ইউ হ্যাভ টু মার্ক ইন দ্য ওএমআর শিট। তোমাদের তো অনলাইন এক্সাম হবে, সেখানে ক্লিক করতে হয় যে পার্টটাতে এরার রয়েছে। দেয়ার ইজ নো চান্স টু কারেক্ট দ্য সেন্টেন্স ইন দ্য কোয়েশ্চেন পেপার অর ইন দ্য আনসার শিট। কোথাও কিন্তু এই সেন্টেন্সটাকে কারেকশন করার কোনো দরকার হয় না, করতে হয় না। শুধুমাত্র কোন পার্টটাতে এরার রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হয়। সাপোজ এই সেন্টেন্স নাম্বার 1 যদি দেখি, তাহলে এখানে যেটা ভুল রয়েছে সেই ভুলটাকে আমরা যেটা ওএমআর শিট থাকবে সেখানে ক্লিক করতে হবে। অনলাইন এক্সামে, অফলাইনে যাদের হয় সেখানে এটাকে ফিল আপ করতে হয়, সার্কেল করে সেট করতে হয়। আর একটা সেন্টেন্স দেখো, নাম্বার 2, হি টোল্ড মি দ্যাট হি উইল লুক আফটার মাই ফ্যামিলি ইন মাই অ্যাবসেন্স। নাম্বার 3, দ্য নিউজ ওয়াজ ব্রডকাস্টেড ফ্রম অল ইন্ডিয়া রেডিও yesterday. Number 4, the introduction of tea, coffee and such other beverages have not been without some effect. And number 5, in old age neither of the two sons are prepared to come to his help. এই সেন্টেন্সগুলোতে যদি কোথাও এরার থাকে, ভুল থাকে, তাহলে সেই পার্টটাকে আইডেন্টিফাই করতে হয় বা মার্ক করতে হয়। আর যদি সেন্টেন্সটা মনে হচ্ছে যে কারেক্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে এই যে নো এরার অপশান রয়েছে, ডি পার্টটাকে কারেক্ট মানে সেটাকে সেট করতে হয়। তো এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এই কোয়েশ্চেন্সগুলোকে আনসার করতে গেলে আমাদের বেশ কিছু রুল শিখতে হবে। সেই রুলটাই হচ্ছে আজকের এই ক্লাসটা, সেটাকে বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এরার কারেকশনে তোমাদের একটা পার্ট রয়েছে দেখবে। তো এরার কারেকশন বিভিন্ন পার্টস অফ স্পিচের উপরে হয়, যেমন করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোর উপরে থাকে। এগুলো রুলস অ্যাপ্লিকেশনস রয়েছে। ভয়েস চেঞ্জ রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টাইপ কিছু কোয়েশ্চেন থাকে। তো যেভাবেই রয়েছে তোমাদের যে সিলেবাস, সেটা অনুযায়ী কিন্তু তোমাদের এই ক্লাসগুলো হবে। এটা মূলত আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রুল অর ভার্ব বা রুল অফ সিনট্যাক্স। সিনট্যাক্সের যে রুল বা ভার্বের যে রুল, সেই রুলটাই আমরা করাবো এবং তার অ্যাপ্লিকেশনে এখানে যে সেন্টেন্স। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে এই সেন্টেন্সগুলোতে কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5 এই 5টা কোয়েশ্চেনের আনসার কেউ একটু ট্রাই করবে? ভুল হোক তাও, বা যদি ঠিক মনে হয়। এই 5টা কোয়েশ্চেনের আনসার কারো কি মনে হচ্ছে যে একটু আনসার করতে পারবে? First sentence, the rest of the students is still working in the class. Is this sentence right or wrong? সৌরভ বলো। ইন্দ্রাণী বলছো 1 বি হবে। কেন বি, কেন বলো? বি কেন হচ্ছে বলো? কারেকশনটা কোথায় হবে? যদিও কোয়েশ্চেন পেপারে বা আনসার শিটে কারেকশন করতে হবে, ভুলটা কোথায় সেটা বলো। স্যার এটা আর স্টিল ওয়ার্কিং হবে। আর যদি হয় তাহলে তো এ কি করে হচ্ছে? আরটা তো বি পার্টে রয়েছে। হ্যাঁ স্যার, ওটাই আমারও মনে হচ্ছে। কোনটা? বি পার্টে ইজটা আর হবে। সেটা কেন? স্টুডেন্টস রয়েছে, মানে এখানে স্টুডেন্টসটা দেখে তোমার মনে হচ্ছে যে এটা ইজের পরিবর্তে আর হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি এরকম সেন্টেন্স থাকে, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ নাকি আর কামিং? ইজ হবে। ইচ মানে এক একজন স্টুডেন্টকে বলছে, মানে এখানেও তো স্টুডেন্টস রয়েছে দেখো। কিন্তু স্যার ইচ রয়েছে যে। ইচের জন্য থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং তার সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার বসে, কিন্তু যদি রেস্ট অফ দ্য স্টুডেন্টস থাকে তাহলে কিন্তু প্লুরাল বসে। তো এইটা হচ্ছে কারেকশন হবে, অর্থাৎ অপশন বিটা হবে রাইট অ্যান্সার। ঠিক এরকম আরও বাদবাকি যে সেন্টেন্সগুলো রয়েছে এরকমই কোথাও না কোথাও এরার রয়েছে, অথবা যদি এরার না থাকে তাহলে সেটাকে নো এরার আইডেন্টিফাই করতে হয়। কিন্তু তার আগে, আনসার করার আগে আমাদের মনে হয় এই রুলগুলো শিখে নেওয়া দরকার, তাহলেই তোমরা সহজেই এগুলোর অ্যাপ্লিকেশানস করতে পারবে এবং রুলগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো হোয়াট ইজ সিনট্যাক্স অর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? দেখো, তোমাদের কাছে কপি থাকলে অবশ্যই নোট ডাউন করবে। এটা আমি যদিও পিডিএফটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমাদের ভিডিও শেয়ার হবে, কিন্তু তাও খাতা থাকলে খাতাতে অবশ্যই একটু লিখে লিখে পড়ো, সেটা বুঝতে বা পড়তে সুবিধা হবে। In a sentence construction, a sentence structure is first subject, then verb, and then object. And remember, this verb depends on subject. That means, if the subject is in singular, verb will be in singular, verb will be in singular. And if the subject is in plural, verb will be in plural. This is the general concept. Singular subject এর ক্ষেত্রে singular verb নেই,
প্লুরাল সাবজেক্টের প্লুরাল ভার্ব নয়। যেমনি করে যদি হয় আই হয়, তাহলে আই এর ক্ষেত্রে অ্যাম হয়, আই অ্যাম গোয়িং, এটা সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। যদি প্লুরাল হয় উই আর গোয়িং, উইটা প্লুরাল হচ্ছে, সেক্ষেত্রে ভার্ব বসে যাচ্ছে, আর ওটা প্লুরাল ভার্ব হচ্ছে। তো বি ভার্ব দিয়ে এটা পরিষ্কারভাবে বোঝানো যায়। এটা হ্যাভ ভার্ব দিয়ে কখনো কখনো বোঝানো যায়, কিন্তু আই এর ক্ষেত্রে হ্যাভ হচ্ছে কি, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি বা সি থাকলে হ্যাজ হয়, আর দে থাকলে হ্যাভ হয়। তো এই আইডেন্টিফিকেশনটা কোথায় সিঙ্গুলার সাবজেক্টের সিঙ্গুলার ভার্ব বসার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে বি ভার্ব অ্যাপ্লাই করা। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের প্লুরাল ভার্ব, এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। বাট সামটাইমস ইট ইজ ভেরি ambiguous to find out if the subject is either singular or plural or both, then what will be the verb. These questions clear the rule of syntax or the subject verb agreement. কোনো কোনো সেন্টেন্সে এটা দেখা যায় যে সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই রয়েছে, তো সেক্ষেত্রে ভার্ব কি সবসময় প্লুরাল বসবে নাকি অন্য কিছু বসবে, তার যে রুল, সেই রুলটাকেই বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে সেগুলো দেখব এবং সঙ্গে সঙ্গে এরগুলোর রুল আমরা শিখব বা অ্যাপ্লিকেশনগুলো লিখে নেব। তো ফার্স্ট সেন্টেন্স, হি অ্যান্ড হিজ ব্রাদার, ভালো করে দেখো এখানে ব্রাদার রয়েছে, ইজ অবলিক আর গোয়িং দেয়ার, আর একটা রয়েছে হি অ্যান্ড হিজ ব্রাদার্স, ইজ অর আর গোয়িং দেয়ার। এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের অ্যাপ্লিকেশন কি বসবে, ইজ হবে নাকি আর হবে, হলে কোনটাতে হবে? ট্রাই টু আনসার ইট। প্রত্যেকে একটু চেষ্টা করবে আনসার দেওয়ার জন্য, ভুল হোক বা ঠিক হোক নিজের মতো করেই বলবে। হ্যাঁ বলো, বলছিলাম স্যার আর হবে কোনটাতে, ওয়ান না টু? ওয়ান ওয়ান। সেকেন্ডটা তো আর হবে, আর টুটাতে? তো ওয়ানেরটা সেকেন্ডটা বললাম স্যার। ইজ হবে আর সেকেন্ডেরটা আর হবে। ওয়ানেরটা ইজ হবে, পরেরটা আর হবে। আর কেউ? যা মনে হচ্ছে বলো। সেকেন্ডেরটা আর হবে। হ্যাঁ বলো। ওয়ানেরটা ইজ হবে, সেকেন্ডেরটা আর হবে। ওয়ানটা ইজ হবে, পরেরটা আর হবে। স্যার দুটোই আর হবে। দুটোই আর স্যার হবে, দুটোতে আর হবে। বেশ। আর কেউ? দেখো আমরা কিন্তু এখানে প্রত্যেকে সবার থেকে কিন্তু একই রকম আনসার পাচ্ছি না। কেউ বলছে ইজ হবে, কেউ বলছে আর হবে, কেউ বলছে দুটোই আর হবে, কেউ বলছে একটাতে ইজ, কেউ বলছে আর একটাতে আর, এরকম একটা বিষয় আসছে। তো এইটা তাহলে ক্লিয়ার করে দেওয়া উচিত, বা এইগুলোতে যে সমস্যা তৈরি হচ্ছে বা হতে পারে সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এই ধরনের আরও বেশ কয়েকটা এক্সাম্পল রয়েছে যেখানে আমরা দেখব যে এর অ্যাপ্লিকেশনসগুলো। ফার্স্ট, রুল নাম্বার 1, and related to or more than two subjects. and থাকলে কি হয়, and related to or more than two subjects, দুই বা তার বেশি, and related to or more than two subjects always take plural verb. and related to or more than two subjects always take plural verb, অর্থাৎ and দিয়ে যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা থাকে, দুটো বা তার বেশি, তাহলে সেক্ষেত্রে ভার্ব বসবে প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব বসবে প্লুরাল বসবে। তাহলে এই সেন্টেন্সে দেখো, হি অ্যান্ড হিজ ব্রাদার, এখানে হি একজন, ব্রাদার একজন, হয়েছে কজন? দুজন হচ্ছে। হি হচ্ছে অ্যান্ড হিজ ব্রাদার হচ্ছে, দুজন হচ্ছে, তাই তো? তাহলে দুজনের ক্ষেত্রে সাবজেক্টটা কি হচ্ছে, সিঙ্গুলার না প্লুরাল? এই সাবজেক্টটা দুজন হলে প্লুরাল প্লুরাল। প্লুরাল, আর প্লুরালের ক্ষেত্রে কি হবে, ইজ হবে না আর হবে? আর দেখো আই এম, উই আর, ইউ আর, হি বা সি, ইজ, দে আর, তাহলে দে থাকলে আর হয়, প্লুরাল থাকলে আর হয়, উই প্লুরাল আর হবে, ইউ প্লুরাল আর হবে, আই সিঙ্গুলার, আইয়ের ক্ষেত্রে তো ইজ হয় না, এম হয়, হি সিঙ্গুলার, ইজ হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম যে হি অ্যান্ড হিজ ব্রাদার বা হি অ্যান্ড হিজ ব্রাদার্স আর প্লুরাল সাবজেক্ট, সো দ্য ভার্ব উইল বি ইন প্লুরাল, দ্যাট মিনস ইজ না হয়ে আর বসবে। এটা বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা তাহলে রুলটা আমরা কি দেখলাম, যে অ্যান্ড রিলেটেড টু অর মোর দেন টু সাবজেক্টস অলওয়েজ টেক প্লুরাল ভার্ব, অ্যান্ড দিয়ে যুক্ত দুটো বা তার বেশি সাবজেক্ট সবসময় ভার্ব প্লুরাল বসে।
এটা ক্লিয়ার? কিন্তু মনে Yes, yes. রাখবে এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশনগুলো আমাদের জানা দরকার। কি এক্সেপশন কি? যদি কখনো অ্যান্ড রিলেটেড টু সাবজেক্ট থাকে, when and related বা কানেক্টেড করতে পারি, and connected to or more than two subjects, টু লিখছি, and related to subjects when indicate one idea or meaning verb will be in singular। সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে কখন? যদি অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্টকে যুক্ত করছে কিন্তু দুটো সাবজেক্ট মিলে একটা আইডিয়া বা একটা মিনিংকে বোঝাচ্ছে। ওয়ান আইডিয়া অর ওয়ান মিনিং যদি বোঝায় দুটো মিলে একটা, এরকম কি কখনো হতে পারে দুটো মিলে একটা? কয়েকটা এক্সাম্পল দেখি, একটু পরে রয়েছে, এক্সাম্পল দিন একটা। অবশ্যই দেবো। যা কিছুই তোমাদের করানো হবে পুরো এক্সাম্পল সহই হবে। দেখো, দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কজন আছে? সেটা তো একজনই, কালেক্টর আর ডিস্ট্রিবিউটর একজনই তো। কেন আলাদা জন হতে পারে না? হ্যাঁ, দুজন কালেক্টর আছে। আর ডিস্ট্রিবিউটর একজনই তো হয়। আচ্ছা, যদি এরকম হয় দ্য পোয়েট অ্যান্ড ফিলোজফার, ব্রেড, পোয়েট আর ফিলোসফার একই কিনা, একজনই কিনা? সেইটাই প্রশ্ন, সেটা বুঝবো কি করে যে একজন না দুজন? যেই কালেক্টর সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাও হতে পারে, আলাদা পার্সন হতে পারে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি কজন? দুজন স্যার। একদমই ভুল। তুমি দেখতে পাচ্ছ দুজন, আমি দেখতে পাচ্ছি একজন। সেটা কি করে সম্ভব হয়? সেটা সম্ভব হয় তখনই যদি এই ধরনের পোস্ট মেনশন করার ক্ষেত্রে ডিফারেন্ট আর্টিকেল ইউজ হয়। দ্যাট মিনস দ্য প্লাস নেম অফ পোস্ট, এগেন নেম অফ পোস্ট, দ্যাট মিনস সিঙ্গুলার পার্সন, একজন। সাবজেক্ট ইজ সিঙ্গুলার, subject is singular, singular subject, so verb will be in singular। কিন্তু যদি এরকম থাকে যে the plus name of post, again the plus name of post, অর্থাৎ যদি একের বেশি আর্টিকেল দিয়ে পোস্টের নাম থাকে then it is used as plural and the verb will be in plural। তাহলে the collector and district magistrate single person, the collector and the district magistrate they are plural persons, they are two different persons। the headmaster and secretary singular person, একজন ব্যক্তি, যেই হেডমাস্টার সেই সেক্রেটারি। বাট the headmaster and the secretary কি হবে? প্লুরাল, প্লুরাল। দুজন সেক্ষেত্রে verb স্যার এটা আরেকবার বলুন না। অবশ্যই বলবো। দেখো, এই যে কালেক্টর আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কটা আর্টিকেল রয়েছে? দুটো। কোথায় দুটো আর্টিকেল? আর্টিকেল জানো তো, এই যে এ এন্ড দি, আচ্ছা, না একটাই। একটা আর্টিকেল। তাহলে একটি আর্টিকেল দিয়ে যদি নেম অফ পোস্ট মেনশন থাকে, একটু তোমরা মিউট করে দাও, কথা বলে যারা আনমিউট করে কথা বলবে সঙ্গে সঙ্গে মিউট করে দেবে। দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেহেতু এখানে একটি আর্টিকেল রয়েছে তাই এখানে যতগুলোই পোস্টের নাম থাকুক না কেন সেটা একজন ব্যক্তির জন্যই অ্যাপ্লিকেবল। কিন্তু যদি বুঝেছি। দ্য কালেক্টর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে তাহলে সেক্ষেত্রে দুজন আলাদা পার্সনস হয়ে যাবে, তখন প্লুরাল হয়ে যাবে। তখন প্লুরাল হয়ে যাবে। তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত যদি দুটো আলাদা আলাদা সাবজেক্ট যদি আইডিয়া বা মিনিং একটাকেই বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বও প্লুরাল। এবার বলো, এ পোয়েট অ্যান্ড এ ফিলোজফার কজন? দুটো প্লুরাল। এ পোয়েট অ্যান্ড ফিলোজফার দুজন, প্লুরাল ওটা। সিঙ্গেল এ পোয়েট অ্যান্ড ফিলোজফার সিঙ্গুলার, একজন। এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সিঙ্গুলার।
Singular. A black and a white TV, Plural. 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 a red and black dog, Singular. Singular. a red and a black dog. Plural. Plural. তাহলে যখন সিঙ্গুলার হচ্ছে তার সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার, যখন প্লুরাল হচ্ছে ভার্ব বসবে প্লুরাল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে কি? হ্যাঁ Yes, sir. এবারে দেখো 25 সেন্টেন্স একটা রয়েছে, দেখো ব্রেড এন্ড বাটার ইজ অবলিক আর সোল্ড হিয়ার। এখানে কি হবে, ইজ নাকি আর হবে? এখানে ব্রেড রয়েছে, বাটার রয়েছে। স্যার এখানে তো মেনশন কিছু করা নেই, অথবা দুটো আলাদা হিসাবে আমরা আর ধরতে পারি। ব্রেড এন্ড বাটার দুটো তো আলাদাই। ব্রেড এন্ড বাটার কি আর্টিকেল কিছু নেই। এখানে বলছে সোল্ড হিয়ার। আচ্ছা, ব্রেড এন্ড বাটার এটা কি দুটো আলাদা আলাদা বস্তু নাকি একটা বস্তু? না স্যার, দুটো আলাদা বস্তু এখানে। আলাদা হলে কি হয়? Plural. Plural হবে। Bread and butter is oblique are my breakfast today. এবার বলো তো এখানে তো ইজ এখানে তো কেন মনে হচ্ছে বলো? স্যার আলাদা, এটা প্লুরাল তো। দেখো, যখন বলছি যে ব্রেকফাস্ট টুডে, তার মানে এই যে ব্রেকফাস্টটা আমরা ব্যবহার করছি, ব্রেকফাস্টটাতে বাটারটা একসাথেই মানে তার মানে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে আমরা খাই। হ্যাঁ তাহলে এই কনসেপ্টটাতে অ্যান্ড থাকলেও ব্রেড অ্যান্ড বাটার যখন ফুডের কথা বলছি, একটা ডিশের কথা বলছি, ডিশ, খাবারের ডিশ, তো সেই ডিশের কথা যখন বলছি তখন কিন্তু ব্রেড অ্যান্ড বাটার মিলে একটা খাবার হচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ সিঙ্গুলার, সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। But when we say bread and butter is oblique are sold here, in this sentence there are two different things. One is bread, another is butter. There are two different things. That means there are two different subjects. So in this sentence there are two subjects are here. So that's why subject is in plural and the verb will be in plural. That's why here verb will be here are. এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? ব্রেড অ্যান্ড বাটার কখনো সিঙ্গুলার হতে পারে, কখন সিঙ্গুলার হবে? যখন একটা ডিশকে বোঝাচ্ছে, একটা খাবারকে বোঝাচ্ছে। আরও একটা এক্সাম্পল দিই, যে রাইস অ্যান্ড ফিশ ইজ অবলিক আর মোস্ট প্রফিটেবল বিজনেস। রাইস অ্যান্ড ফিশ ইজ অবলিক আর মোস্ট প্রফিটেবল বিজনেস। এটাও স্যার প্লুরাল হয়ে যাচ্ছে, আলাদা আলাদা। আর হবে। আরেকটা সেন্টেন্স শোনো, রাইস অ্যান্ড ফিশ ইজ অবলিক আর মাই লাঞ্চ টুডে। ইজ হবে লাঞ্চে তো একসাথে, তাহলে এটা স্যার সিঙ্গুলার। তার মানে অ্যান্ড যুক্ত শব্দ, অ্যান্ড দিয়ে দুটো পার্সন, কখনো কখনো সেটা সিঙ্গুলারও হতে পারে। কখন হবে? ওয়েন ইন্ডিকেটিং সিঙ্গেল আইডিয়া অর সিঙ্গেল মিনিং, দুটো মিলে যদি একটা অর্থকে বোঝায় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। বুঝতে পারলে কিনা বলো? চলো, এই পার্টটাতে আমরা পরে আরও একবার আসবো, ততক্ষণে আমরা প্রথম পার্টটা যেটা করেছিলাম সেখানে যাই। দেখো, এখানে এক্সেপশন আমরা ওইটা বললাম, কি বললাম, যে অ্যান্ড রিলেটেড টু অর মোর দ্যান টু সাবজেক্টস হোয়েন ইন্ডিকেট ওয়ান আইডিয়া অর মিনিং ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। এটা এখানে পর্যন্ত থাকলো। আমরা যখন এই সেন্টেন্স আসবো তখন এটার অ্যাপ্লিকেশন নিয়ে আরেকবার করবো। তাহলে প্রথম দুটো সেন্টেন্স ক্লিয়ার হলো। হি অ্যান্ড হিজ ব্রাদার ইজ অবলিক আর গোয়িং দেয়ার, কী হবে? আর গোয়িং দেয়ার। আর হি অ্যান্ড হিজ ব্রাদার্স এটাতেও হবে, এটাতেও হবে আর। দুটোতেই প্লুরাল বসছে সাবজেক্ট, সো ভার্ব উইল বি ইন প্লুরাল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো? নেক্সট, এবার দেখো, হি অ্যালং উইথ হিজ ব্রাদার্স, এখানেও কিন্তু দেখো হি রয়েছে আর ব্রাদার্স রয়েছে। ইজ অবলিক আর গোয়িং দেয়ার। হিজ ব্রাদার্স এখানে রয়েছে প্রথমে প্লুরাল। ভালো করে একটু খেয়াল করে এগুলো সেন্টেন্সগুলোর আইডেন্টিফিকেশান দেখে তোমাদের রুলগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো সুতরাং সেটা চিনতে না পারলে কিন্তু হবে না। এখানে হি হচ্ছে সিঙ্গুলার আর ব্রাদার্স হচ্ছে প্লুরাল। পরেরটা দেখো, ব্রাদার্স হচ্ছে এখানে প্লুরাল, হুইমটা হচ্ছে এখানে সিঙ্গুলার, হি হচ্ছে এখানে সিঙ্গুলার, আই হচ্ছে এখানে সিঙ্গুলার, দুটোই সিঙ্গুলার। কিন্তু হির ক্ষেত্রে বি ভার্ব একরকম বসে, আইয়ের ক্ষেত্রে আরেক রকম বসে। তো এই সেন্টেন্সগুলো একটু দেখে বলো যে এখানে ভার্বটাতে কি বসবে, ইজ না আর, অর্থাৎ ব্রাদার্স অনুযায়ী বসবে নাকি এখানে হি অনুযায়ী বসবে। হি অ্যালং উইথ হিজ ব্রাদার্স ইজ অবলিক আর গোয়িং দেয়ার,
বলো। তো দুটো সাবজেক্ট আছে তো হি আর ব্রাদার্স, হুম, তাহলে ভার্ব কি তাহলে তো নেবে? আর হবে। আর মনে হচ্ছে। আর কেউ? আর কেউ বলো। আমার তো স্যার আরই মনে দুজন হচ্ছে। নিজেদের আরই হবে। আরই হবে। আচ্ছা চলো এবার আমরা একটু রুলটা দেখে নিই। এটা কিন্তু আগের মতো নেই, এটাতে অ্যান্ড দিয়ে যুক্ত নেই, এখানে অ্যালং উইথ একটা কথা আচ্ছা দেওয়া আচ্ছা, ও আছে। অ্যালং উইথ দিয়েছে, হ্যাঁ। স্যার হিজ ভাদারটা কি অবজেক্টে চলে যাবে? না, এটা অবজেক্ট হবে না। অবজেক্ট বসবে ভার্বের, ভার্বের পরে অবজেক্ট বসে, এর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন ইউজ হয় সেইটা সেক্ষেত্রে অবজেক্ট হয়। এটা তো তাহলে ভার্বের আগে এখানে বসে। হি অ্যান্ড হিজ ভাদার দুটোই এখানে সাবজেক্ট। হ্যাঁ, কিন্তু তুমি যেটা বললে অ্যান্ড কিন্তু নেই, দুটো তো সাবজেক্ট অবশ্যই। এখানে অ্যালং উইথ রয়েছে, আগের সেন্টেন্সে আমরা দেখেছিলাম অ্যান্ড ছিল, এ দেখো এটাতে অ্যান্ড দিয়ে যুক্ত করা ছিল, অ্যান্ড দিয়েছিল, কিন্তু এখানে অ্যালং উইথ রয়েছে। চলো আমরা রুল নাম্বার 2 দেখে নিই। রুল নাম্বার 2, এই যে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই ক্লাসটা না, এটা একদম ছোট থেকে যাদের যেখানেই ভার্বের ক্লাস শুরু হয়েছে প্রত্যেকটা ক্লাসেই রয়েছে। ক্লাসে এখন তো সিবিএসসি আইসিএসসি বোর্ডের ক্লাস 2-3 থেকেও রয়েছে, বুঝলে। পরে তো রয়েছেই 8, 9, 10-এ তো রয়েছেই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অ্যাপ্লিকেশনও থাকে ওদের পরীক্ষাতে। ইনফ্যাক্ট এখন বেঙ্গল বোর্ডেও কিন্তু এগুলো রয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভীষণ জরুরি, একটা সেন্টেন্সের ভার্ব কী বসবে সেটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে, তো সাবজেক্টটা কেমন সেটা আইডেন্টিফাই করা দরকার। রুল নাম্বার 2 চলো দেখো, দ্য ভার্ব উইল এগ্রি আমরা একটু ক্লাসটা স্লোতে চলছে, যদি মনে হচ্ছে যে আর একটু স্পিড বাড়ানোর দরকার আছে আমরা কিন্তু এগোতে পারি, বুঝতে পারলে, কিন্তু একটু বুঝতে হবে কনসেপ্টটা তোমাদের, একটু ধরতে পারলে তারপরে আমরা আর একটু স্পিডে না করব। না স্যার, ঠিকই আছে স্যার। এটা চলবে? আচ্ছা ঠিক আছে, যেখানে অসুবিধা হবে বলবে, আমি সেই পর্যন্ত, যদি মনে হচ্ছে স্পিড বেড়ে যাচ্ছে কমাতে বললে কমিয়ে দেবো, যদি মনে হচ্ছে কমে যাচ্ছে স্পিডটা আরও বাড়িয়ে দেওয়া যায়। দ্য ভার্ব উইল এগ্রি অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট হোয়েন, এর কন্ডিশন আছে, সব ক্ষেত্রে নয়। হোয়েন বেশ কিছু ওয়ার্ড রয়েছে, ফ্রেজ রয়েছে। হোয়েন as well as along with together with accompanied by, শুধু উইথ যদি থাকে, no less than, along with, together with, as well as, accompanied by, with, no less than are used in a sentence. কোনো সেন্টেন্সে যদি এই স্পেসিফিক ওয়ার্ডগুলো ইউজ হয়, along with থাকে, as well as থাকে, along with থাকে, together with থাকে, accompanied by থাকে, শুধু with থাকে, no less than থাকে, so verb will be according to first subject, এটা মনে রাখতে হবে, according to first subject। তাই সেন্টেন্সে along with, together with, as well as, accompanied by, no less than, with থাকলে প্রথম যে সাবজেক্টটা থাকে সেইটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। চলো একবার দেখে নিই সেন্টেন্সগুলো। দেখো, হি অ্যালং উইথ হিজ ব্রাদার্স, এখানে অ্যালং উইথ রয়েছে ঠিকই, তো অ্যালং উইথ থাকলে, অ্যালং উইথ থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে, মানে এইটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, এটা সিঙ্গুলার রয়েছে। আর পরের সাবজেক্টে দেখো, এখানে দেখো ব্রাদার্স রয়েছে প্লুরাল, এইটা অনুযায়ী কিন্তু এই ক্ষেত্রে সেন্টেন্সের ভার্বের এগ্রিমেন্ট হবে না। কিন্তু আমরা জানি কি, যেহেতু ব্রাদার্স রয়েছে আর হিও রয়েছে, প্লুরাল দেখাচ্ছে, সুতরাং এখানে বোধহয় আর হবে, কিন্তু এখানে আর দিলেই সেন্টেন্সটা ভুল হবে। বিষয়টা এই জন্যই আমাদের শিখতে হয়, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখার মূল কারণ হচ্ছে এগুলোই, যে কোনটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হচ্ছে। তাহলে এখানে ইজটা কারেক্ট আনসার হবে, এটা বুঝতে পারলে কিনা বলো। হি অ্যালং উইথ হিজ ব্রাদার্স, ব্রাদার্স থাকলেও এখানে ভার্ব বসবে ইজ, কারণ কি, অ্যালং উইথ থাকলে, টুগেদার উইথ থাকলে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। নাও লুক এট দ্য সেন্টেন্স নাম্বার 4, হিজ ব্রাদার্স,
মানে সেকেন্ড সাবজেক্টের কোনো এখানে ভূমিকা নেই, হ্যাঁ, কখন শুধুমাত্র এই ফ্রেজগুলো ইউজ করার ক্ষেত্রে, এই সব ফ্রেজগুলো ক্ষেত্রে নয় থাকলে। কিন্তু। হ্যাঁ, এই যে টুগেদার উইথ থাকলে বা অ্যালং উইথ থাকলে এই ধরনের অ্যাপ্লিকেশন বা এই গ্রামারের অ্যাপ্লিকেশনসগুলো বা এই রুলগুলো তোমরা নিশ্চয়ই তাহলে হয়তো স্যার শুনে। পাঁচের দেখ লাস্টেরটা তাহলে মানে এটা ইজ হবে যদি আসছি আসছি ওই হি। আসছি Is আসবো হবে। আসবো আসবো সবটাই আসবো। এই যে সেন্টেন্সের মানে অ্যাপ্লিকেশন যেগুলো তোমরা দেখতে পাচ্ছ বা এই রুলগুলো, ডব্লিউবিসিএস এর যে এক্সাম হয় তোমরা নিশ্চয়ই শুনেছো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম, ইউপিএসসির এক্সামের কথা শুনেছো, সেন্ট্রালের আরও কিছু এক্সাম হয় যেমনি করে সিজিএল এর এক্সাম হয়, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়, এসএসসির এক্সাম হয়। সেখানে কিন্তু সরাসরিভাবে এই ধরনের অ্যাপ্লিকেশন একদম ডিরেক্ট থাকে। তো তোমাদের এই পরীক্ষাটাতে তোমাদের যাদের ইংলিশ রয়েছে, যেখানে নন টেকনিক্যালের পার্ট ছাড়াও যে পার্টগুলোতে রয়েছে ইংলিশ যেখানে রয়েছে, সেখানেও কিন্তু একই রকম ওই ধরনের কোয়েশ্চেন্স থাকে। মানে অ্যাকচুয়ালি ওই কোয়েশ্চেন্সগুলো স্টাফ সিলেকশনের যে এক্সাম হয়, সেন্ট্রাল লেভেলের যে এক্সামের স্টাফ সিলেকশনের এক্সাম হয়, সেখানকার থেকে কপি পেস্ট করে নেওয়া হয় সেন্টেন্সগুলো। তো যাই হোক না কেন, রুল সবারই একই। সেটা কোয়েশ্চেন প্যাটার্নটা যেখানেই থাকুক না কেন, সিভিল সার্ভিসেই থাকুক না কেন, অথবা এসএসসি স্টাফ সিলেকশনে থাকুক না কেন, কোয়েশ্চেন প্যাটার্ন একই রকম, রুলও একই রকম থাকে। তাই রুলগুলো একটু শিখতে হবে, মনে রাখতে হবে, এবং কিভাবে সেটা অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা ক্লাসে থেকে ভালো করে শেখানো, জেনে নাও। যদি কারো কিছু ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি সেখানেই তোমাকে ডিসকাস করে দেবো, ক্লিয়ার করে দেবো। কিন্তু কনফিউশন রাখবে না, ডাউট রাখবে না। বা যদি আজকে মনে হচ্ছে, আজকের ক্লাসটা করার পরে ডাউট মনে হচ্ছে, তাহলে একটু কপিতে নোট ডাউন করে রাখবে, পরের দিন ক্লাসে আসার সঙ্গে সঙ্গে ডাউটগুলো ক্লিয়ার করে নেবে। কারণ এটাও কিন্তু জানা দরকার। আর ইংরেজি তোমরা যদি একটু শেখো, সেটা শুধুমাত্র মানে পরীক্ষার জন্য ছাড়াও ইংলিশ শেখা থাকলে কিন্তু সেটা বিভিন্নভাবে কাজে লাগে, তাই না? নিজেদের জন্যও কিন্তু ইংরেজি দরকার হয়, এগুলো প্রত্যেকেরই লাগে, প্রত্যেকেরই একদম বেসিক কনসেপ্ট এগুলো। বেশ, চলো তাহলে টুগেদার উইথ থাকার জন্য দেখো, হিজ ব্রাদার্স টুগেদার উইথ হিম, বলো দেখে না ভাবটা কী হবে? আর হবে। কারণ হি এখানে আর আর টুগেদার উইথ আর থাকলে হবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হয়, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট brother প্লুরাল, সো ভার্ব উইল বি ইন প্লুরাল, এক্ষেত্রে আর বসবে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 5, হি নো লেস দেন আই অ্যাম অর ইজ টু ব্লেম। দেখো আই এটা যেহেতু শেষে রয়েছে, আই ইজ দেখা হবে। মাত্র আমাদের যেটা মনে হয় কি, যে আইয়ের সঙ্গে বোধহয় অ্যাম বসবে। হি নো লেস দেন আই অ্যাম, এরকমটা মনে হচ্ছে, কিন্তু যেহেতু এখানে ওই যে স্পেসিফিক ওয়ার্ডটা রয়েছে, ফ্রেজ রয়েছে, নো লেস দেন, নো লেস দেন মানে সে ছাড়া কেউ নয়। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। হিয়ার দ্য ফার্স্ট সাবজেক্ট ইজ ইন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সো অ্যাকর্ডিং টু থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব উইল বি ইজ, নট অ্যাম। আইয়ের ক্ষেত্রে অ্যাম বসে, ফার্স্ট পারসন সিঙ্গুলার। সো হি নো লেস দেন আই ইজ টু ব্লেম, আই থাকা সত্ত্বেও এখানে ইজ বসবে, তার কারণটা হচ্ছে হি অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? yes sir কোয়েশ্চেন থাকলে, ডাউট থাকলে বলবে। চল নেক্সট সেন্টেন্সে আমরা যাব। দেখো নাম্বার 6, নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স। এখানেও দেখো হিটা রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, আর ব্রাদার্স রয়েছে প্লুরাল সাবজেক্ট। সো হোয়াট উইল বি দ্য ভার্ব? ইজ না আর হবে। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স। is হবে। আবার দেখো পরের একটা সেন্টেন্স রয়েছে, নেদার হি, এই হিটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, নর হিজ ব্রাদার, এটাও সিঙ্গুলার, এই সাবজেক্টটাও সিঙ্গুলার। তাহলে দুটো মিলে কি আর হবে নাকি একটা অনুযায়ী সিঙ্গুলার হবে? সেকেন্ডেরটা তো সিঙ্গুলার হবে, একটা অনুযায়ী এটা যদি হয়। এটাতে কিন্তু দুটো রয়েছে, এখানে হি রয়েছে, এখানে ব্রাদার রয়েছে, এখানেও হি রয়েছে, এখানে ব্রাদার্স রয়েছে। অ্যান্ডের ক্ষেত্রে কি দুটো থাকলেই পুরোটা মিলিয়ে হচ্ছে প্লুরাল হয়ে যাবে। এখানে নট অনলি বাট অলসো অথবা ইদার অর নেদার নর এগুলো থাকছে, তাহলে সেক্ষেত্রে ভার্বের এগ্রিমেন্ট কোনটা অনুযায়ী বসবে? চলো রুল নাম্বারটা আমরা 3 দেখব। The verb will agree according to second subject when, এখানেও কিছু ফ্রেজ রয়েছে,
সবার জন্য একই নয়। when either dot dot or comma neither dot dot nor comma not only dot dot but also are used in a sentence. When either or neither nor not only but also are used in a sentence. Are used in a sentence. কোনো সেন্টেন্সে যদি either dot dot or neither dot dot nor not only dot dot but also থাকে তাহলে verb will be according to second subject. তাহলে এর আগের রুলে আমরা দেখলাম verb will agree according to first subject when along with, together with, as well as, accompanied by, no less than are used in a sentence. এগুলো থাকলে first subject. And a sentence যদি either or neither nor not only but also থাকে, so verb will be according to second subject. এই ক্ষেত্রে verb second subject অনুযায়ী বসবে। রুল বুঝতে পারলে কিনা বলো? রুল বুঝতে পেরেছো? Yes, sir. আরেকবার বলবেন স্যার কাইন্ডলি। কোনো সেন্টেন্সে যদি either or neither nor not only but also থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। আমরা রুল নাম্বার 2 তে কি দেখেছিলাম? কোনো সেন্টেন্সে যদি along with, together with, as well as, accompanied by, no less than, with থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। কিন্তু যদি সেন্টেন্সে either or neither nor not only but also থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। That means if the second subject is in singular, verb will be in singular. If the second subject is in plural, verb will be in plural. তখন either or neither nor not only but also থাকলে সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো not only he এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, but also his brothers এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট। এটা সেকেন্ড হচ্ছে আর হবে আর এটা ফার্স্ট হচ্ছে। তাহলে বাট অলসো থাকলে কি হবে কোনটা অনুযায়ী? পরেরটা অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। সো ব্রাদার্স ইজ প্লুরাল, সো ভার্ব উইল বি ইন প্লুরাল। বসবে নেইদার হি নর হিজ ব্রাদার, এখানে দুটোই সিঙ্গুলার থাকলে হি নাকি ব্রাদার কোনটা অনুযায়ী বসবে? নরের পরে। ব্রাদার সিঙ্গুলার, সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। এটা কিন্তু হি অনুযায়ী বসছে না, ব্রাদার অনুযায়ী বসবে। ইজ গোয়িং দেয়ার। বলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পারলে? কারো ডাউট থাকলে, কোয়েশ্চেন থাকলে বলো। ক্লিয়ার হয়েছে স্যার। চলো নেক্সট সেন্টেন্সে আমরা যাব। নাম্বার 8, ইচ অফ হিজ ব্রাদার্স। দেখো এখানে ইচ সিঙ্গুলার, ব্রাদার্স প্লুরাল। ইজ অবলিক আর গোয়িং দেয়ার, দে ইচ ইজ অবলিক আর গোয়িং দেয়ার, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ অবলিক আর গোয়িং দেয়ার। চলো এখানে দেখো সেন্টেন্সে দেখো ইচ রয়েছে আবার ব্রাদার্সও রয়েছে, তাহলে সেক্ষেত্রে ভার্ব কি বসবে? সেন্টেন্সের রুল আমরা দেখব। রুল নাম্বার 4, কিছু ফ্রেজ রয়েছে বা ওয়ার্ড রয়েছে যেমনি করে ইচ, এভরি, নো, তোমরা এগুলো একটু নোট করেও নিতে পারো রুলগুলো। এনি, নো ওয়ান, ওয়ান, either, neither আর সিঙ্গুলার, এরা সবাই হচ্ছে সিঙ্গুলার। সো রিলেটেড নাউন, pronoun, adjective and verb will be in singular. Each, every, no, any, no one, one, either, neither are singular. So related noun, pronoun, adjective, verb will be in singular. Remember.
আফটার ইট, এই শব্দগুলোর পরে ইফ দেয়ার ইজ এনি সাবজেক্ট ইট শুড বি ইউজড ইন সিঙ্গুলার। এরপরে যে সাবজেক্ট থাকবে সেটা সবসময় সিঙ্গুলার হবে অ্যান্ড দ্য ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। ওকে, বাট ইফ দেয়ার ইজ অফ, এগুলোর পরে যদি অফ থাকে, অফ, then subject will be in plural but verb will be in singular. আবার বলছি, এই যে ওয়ার্ডগুলো রয়েছে না, ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, এদার, নেদার, এরা সবসময় সিঙ্গুলার, তাই এদের সঙ্গে সাবজেক্ট সবসময় সিঙ্গুলার বসবে এবং ভার্বও সিঙ্গুলার হবে। কিন্তু মনে রাখবে এই ওয়ার্ডগুলোর পরে যদি অফ থাকে, অফ, যদি অফ থাকে তাহলে সেক্ষেত্রে যে সাবজেক্ট বসবে, সাবজেক্ট শুড বি ইউজড ইন প্লুরাল but the verb will be in singular. That means in both cases verb will be in singular. কখন? when each, every, no, any, no one, one, either, neither are used in a sentence. এটাকে আমরা দেখলাম either or থাকলে সেকেন্ড সাবজেক্ট, neither not থাকলে সেকেন্ড সাবজেক্ট, বাট শুধু যদি either থাকে, শুধু যদি neither থাকে, এটা সব সময়ই সিঙ্গুলার হবে। শুধু either, neither এরা সবসময় সিঙ্গুলার। সো রিলেটেড নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। এক্সাম্পল দেখো, ইচ বয়, এক্সাম্পল দেখো, ইচ বয়, এক্ষেত্রে কখনোই আমরা বয়েজ লিখবো না, ইচ বয়, ভার্ব বসবে ইজ প্লেইং। প্রত্যেকটি ছেলেই খেলছে, ইচ বয় ইজ প্লেইং। আবার যদি সেন্টেন্সটা এভাবে থাকে, ইচ অফ দ্য বয়েজ, সেক্ষেত্রে ভার্ব বসবে ইজ প্লেইং। তফাৎটা কোথায় হলো না, অফ দেওয়ার কারণে অফের পরে সাবজেক্টটি হলো প্লুরাল, অফের পরে সাবজেক্টটা হয়েছে প্লুরাল, বয়েজ, অফের পরে সাবজেক্ট বসবে প্লুরাল। দেখো অফের পরে সাবজেক্ট বসবে প্লুরাল বাট ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। ইচ বয় ইজ প্লেইং, ইচ অফ দ্য বয়েজ ইজ প্লেইং, ইচ গার্ল ইজ লাফিং, ইচ অফ দ্য গার্লস ইজ লাফিং, ইচ স্টুডেন্ট ইজ কামিং, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ কামিং। বুঝতে পারলে কিনা বলো? ইচ থাকলে ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, এদার, নেদার, এরা সবসময় সিঙ্গুলার। ইচ বয় বাট ইচ অফ দ্য বয়েজ, ইচ গার্ল, ইচ অফ দ্য গার্লস, ইচ স্টুডেন্ট, ইচ অফ দ্য স্টুডেন্টস, এবং এদের সব ক্ষেত্রেই ভার্ব বসবে সবসময় সিঙ্গুলার। রুল ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। এবার দেখো সেন্টেন্স, ইচ অফ হিজ ব্রাদার্স, ইচ অফ হিজ ব্রাদার্স, ভার্ব কি বসবে, ইজ নাকি আর? সিঙ্গুলার সো ভার্ব উইল বি ইজ। ইজ। আচ্ছা ব্রাদার হবে না ব্রাদার্স হবে? সাবজেক্ট তো প্লুরাল, অফ আছে স্যার, ব্রাদার্স হবে। সাবজেক্টই হবে। সাবজেক্ট সবসময় প্লুরাল হবে, প্যাসিভ নয়। অফের পরে সাবজেক্ট প্লুরাল, আর অফের আগে সাবজেক্টটা সিঙ্গুলার হলে সেইটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হয়। এবার দেখো, দে ইচ ইজ অবলিক আর গোয়িং দেয়ার, দে ইচ ইজ অবলিক আর, ইজ হবে। এইটা হচ্ছে এই সেন্টেন্সের বা এটার অ্যাপ্লিকেশনের এক্সেপশন অ্যাপ্লিকেশন। কোনটা এক্সেপশন? এক্সেপশন হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি ইচের আগে সাবজেক্ট প্লুরাল হয়, ইফ দেয়ার ইজ প্লুরাল সাবজেক্ট বিফোর ইচ, দ্য ভার্ব উইল বি ইন প্লুরাল। সেক্ষেত্রে ভার্ব বসবে প্লুরাল বসবে। তাই ইচের আগে সাবজেক্ট, ইচের আগে সাবজেক্ট, ইফ দেয়ার ইজ প্লুরাল সাবজেক্ট বিফোর ইচ, ভার্ব উইল বি ইন প্লুরাল। তার মানে each of them is playing but they each কি হবে, is not, কি হবে, they each are playing, they each are playing, এখানে ইজ বসবে না। কিন্তু যদি বলা হয় each of them, তাহলে সেক্ষেত্রে
ইচ অফ দেম তাহলে ইজ হবে স্যার। তখন হবে ইজ, দুটো মিনিং একই। ইচ অফ দেম ইজ প্লেইং, দে ইচ আর প্লেইং, দে ইচ আর প্লেইং। তাহলে সেন্টেন্স দেখো, দে ইচ ইজ অবলিক আর গোয়িং দেয়ার, কি হবে? ইজ ইচের হবে। আগে সাবজেক্ট প্লুরাল, ও সরি আর হবে স্যার। সাবজেক্ট প্লুরাল, সো ভার্ব উইল বি আর। কিন্তু যদি সেন্টেন্সটা এভাবে থাকতো, each of them is oblique are going, বলো এই ক্ষেত্রে each of them থাকলে তখন হতো is, they each are going, each of them is going, they each are playing, each of them is playing। নাম্বার 10 ভালো করে দেখো, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ অবলিক আর গোয়িং দেয়ার, অ্যান্ড আছে, বয় আছে গার্ল আছে, তাহলে ইজ হবে না আর হবে? ইজ হবে স্যার। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ অবলিক আর গোয়িং দেয়ার, বলো ইজ না আর হবে? ইজ হবে স্যার। কেন ইজ হবে? স্যার দুটো আর্টিকেল আছে না এখানে, এভরি বয় এন্ড এভরি গার্ল। এখানে আর্টিকেল নেই, এখানে একটা আচ্ছা দা নেই, এ নেই, আচ্ছা, দা তো নেই, হ্যাঁ। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল দেওয়া রয়েছে। সিঙ্গুলার নাম্বার। কি করে বুঝবে সিঙ্গুলার না প্লুরাল? সরি 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 প্লুরাল নাম্বারই তো হচ্ছে এভরি বয় এন্ড গার্ল। না আরই হবে তাহলে। দেখো এই কনসেপ্টটা আমাদের খুব ভালো করে আগে শিখতে হবে। তোমরা অনেকেই সরস্বতী পুজোর চাঁদার সময় স্কুলে একটা নোটিশ যেত, ভালো করে শুনে বলবে কিছু ভুল বলছি কিনা। প্রত্যেক ছেলে মেয়েদের বলা হচ্ছে তারা যেন তাদের সরস্বতী পুজোর চাঁদা ঠিক সময় দিয়ে দেয়। প্রত্যেক ছেলে মেয়েদের বলা হচ্ছে তারা যেন তাদের সরস্বতী পুজোর চাঁদা ঠিক সময় দিয়ে দেয়, এরকম নোটিশ আমরা পেয়েছি, শুনেছি, আমরা বলি, তাই তো বলি তো নাকি? প্রত্যেক ছেলে মেয়েদের বলা হচ্ছে তারা যেন তাদের, এই কনসেপ্টটা পুরোটা ভুল, কনসেপ্টটাই ভুল। তার কারণ হচ্ছে আমরা আগেই বলে দিয়েছি, কি বলেছি দেখো, এই দেখো ইচ এভরি নো এনি নো ওয়ান ওয়ান ইদার নেদার, এরা কি, এরা সবসময় হচ্ছে সিঙ্গুলার, বলেছি না আগে? তাহলে এভরি থাকলে, ইচ থাকলে এরা সবসময় সিঙ্গুলার হবে, শুধু দে ইচ থাকলে তাহলে প্লুরাল হয়ে যায়, না হলে সবসময় এটা সিঙ্গুলার। এবার দেখো সেন্টেন্সে কী দেওয়া রয়েছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল দুবার দেওয়া রয়েছে। প্রত্যেক আর সব, এটা কি একই নাকি আলাদা? প্রত্যেক ছেলে মেয়েদের বলা হচ্ছে তারা যেন তাদের, এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। প্রত্যেক ছেলে মেয়েকে বলা হচ্ছে সে যেন তার, এটা ঠিক, কমন ফর্ম। প্রত্যেক ছেলে মেয়েকে বলা হচ্ছে সে যেন তার, আর সব ছেলে মেয়েদের বলা হচ্ছে তারা যেন তাদের, এটা ঠিক। তাহলে অল হচ্ছে প্লুরাল, অল হচ্ছে প্লুরাল, তার সঙ্গে ভার্ব প্লুরাল বসবে। কিন্তু ইচ বা এভরি থাকলে, অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে, তাই ভার্বও সিঙ্গুলার বসবে। সো এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, এক্ষেত্রে ভার্ব বসবে ইজ, আর বসবে না। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ গোয়িং দেয়ার, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ গোয়িং দেয়ার। বুঝতে পারলে কিনা বলো, বলো। মানে নিজেদের নিজেদের দেওয়ার কথা বলছে, ওই জন্য ইজ হচ্ছে না, নিজেদের নিজেদের নয়, যে ইচ এভরি এই শব্দগুলোর উপরে ডিপেন্ড করছে। ইচ এভরি নো এনি নো ওয়ান ওয়ান এদার নেদার এগুলোর উপরে ডিপেন্ড করছে। এই যে এই শব্দগুলো যিনি লিখে দিলাম এখানে, এই যে ইচ এভরি নো এনি নো ওয়ান, দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলোর জন্য। এতে পরে সবসময় ইজ হয়। হ্যাঁ বলো। এইসব ওয়ার্ডগুলোর হ্যাঁ, সবসময় সিঙ্গুলার হবে, ইজ মানে সিঙ্গুলার সাবজেক্ট হবে। এবার বি ভার্বের জন্য ইজ হচ্ছে, যদি হ্যাভ ভার্ব থাকতো তাহলে হ্যাজ হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ নিউ ফোন, হ্যাভ হবে না,
ইচ অফ দ্য স্টুডেন্টস অফ এর পরে সাবজেক্ট প্লুরাল বাট ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। যদি ইচ অফ এর পরে সাবজেক্ট কি সবসময় প্লুরালি সেন্টেন্সে থাকে নাকি কখনো সিঙ্গুলারও দেয়? যদি অফ থাকে অফের পরে সাবজেক্ট সবসময় প্লুরাল বসবে, এই যে স্ট্রাকচারের জন্য দিয়ে দিয়েছি না, অফ থাকলে প্লুরাল দিয়ে দেবে। হ্যাঁ ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য স্টুডেন্টস, যদি না থাকে তাহলে ওটা ভুল। হ্যাঁ, কারণ মানে প্রত্যেক মানে পুরো গোষ্ঠীর মধ্যে একজনকে বোঝাবে, তো সেজন্য প্লুরালই থাকবে, তাই তো? নিশ্চয়ই আমরা বলবো না যে ছেলেটির একজন, মেয়েটির একজন, স্টুডেন্টটির একজন, স্টুডেন্টদের একজন, ছেলেদের একজন, মেয়েদের একজন। ওই অফ মানে অফের পরে সাবজেক্টটা প্লুরাল হচ্ছে। কিন্তু যেহেতু এই যে ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, ইদার, নিদার সিঙ্গুলার, এই কারণেই ভার্বটা বসে সিঙ্গুলার। এরা যদি প্লুরাল বসে, ইচের পরিবর্তে যদি রেস্ট হয় তাহলে ভার্ব প্লুরাল হয়ে যাবে। এই আগে আমরা কোয়েশ্চেন দেখলাম, বুঝতে পারলে? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, এভরি মানে হচ্ছে প্রত্যেক ছেলে মেয়েকে বলা হচ্ছে সে যেন তার, তারা তাদের ভুল। প্রত্যেক মেয়েকে বলা হচ্ছে, ছেলে মেয়েকে বলা হচ্ছে, ছেলে মেয়েদের নয়, ছেলে মেয়েকে বলা হচ্ছে সে যেন তার। বুঝতে পারলে? তাই ইচ Sir, বা এভরি থাকে। হ্যাঁ বলো। বলছি একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনি যে ফার্স্ট রুলে আর্টিকেল বললেন, আর্টিকেলটা শুধু দাকেই বোঝাচ্ছে নাকি? দা রয়েছে, এ রয়েছে, অ্যান রয়েছে। আচ্ছা। হুম হুম এটা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? প্র্যাকটিস করতে হবে একটু, কোয়েশ্চেন দেবো পরেরটা দেখো। নান অফ হিজ ব্রাদার্স, নান অফ হিজ ব্রাদার্স, এখানে ব্রাদার্স থাকলেও নান অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে, সিঙ্গুলার অ্যাক্টিভিটিতে ইজ বসে আর নয়। পরেরটা নান বাট হিজ ব্রাদার্স, দুটো জিনিস মনে রাখবো আমরা নান অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। এটা রুল নম্বর কত ছিল? 4 ছিল। নেক্সট রুল নম্বর 5 দেখো। নান অফ এরপরে সাবজেক্ট প্লুরাল বসে সবসময়, কিন্তু ভার্ব সিঙ্গুলারও হতে পারে আবার ভার্বটা প্লুরালও হতে পারে। কখন হয়? যদি ইউনাইটেড অ্যাকশন হয়, সবাই একত্রিতভাবে একটা কাজ করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হবে সিঙ্গুলার। আর প্লুরাল হবে ফর ডিভাইডেড অ্যাকশন, যদি আলাদা আলাদাভাবে ইউজ হয়। নান অফ আর নান বাট দে টোটালি ডিফারেন্ট। নান কথাটির পরে যদি বাট থাকে এর অর্থ হলো অনলি। নান বাট ইউর ব্রাদার ইজ কামিং, তার মানে হচ্ছে অনলি ইউর ব্রাদার ইজ কামিং। নান বাট ইজ ইউজড ফর নেগেটিভ সেন্স, এই নান বাটটা ইউজ হয় নেগেটিভ সেন্সে, আর অনলি ইজ ইউজড ফর পজিটিভ সেন্স। সেন্টেন্স দেখবে অনেক সময় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তো এইটা একটা অ্যাপ্লিকেশন। নান বাট থাকলে তার পরিবর্তে অনলি বসে, নান বাটটা নেগেটিভ, অনলি হলো পজিটিভ। এবার দেখো সেন্টেন্স অ্যাপ্লিকেশনের সময় কী হবে। নান বাট হিজ ব্রাদার, অর্থাৎ এর সঙ্গে যে ভার্ব, এই ভার্বটা নান বাট মানে অনলি, এরপরে ভার্বটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে ভার্বও বসবে প্লুরাল। অর্থাৎ নান বাটের পরে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নান বাটের পরে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল বসবে। স্যার এই নান বাট আর পজিটিভ নেগেটিভ স্যার বুঝলাম না। নান বাট মানে সে ছাড়া অন্য কেউ নয়, তার মানে কেবলমাত্র সে। কি বুঝতে পারলে তো? সে ছাড়া কেউ আসেনি, রবিন ছাড়া কেউ আসেনি, তার মানে কেবলমাত্র রবিন এসেছিল। এই স্যার পজিটিভ আর নেগেটিভ, নান বাট কে নেগেটিভ করলেন আর অনলিটাকে পজিটিভ। এইভাবে হয় এটা অ্যাকচুয়ালি যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয় না, যে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, ওগুলো পরীক্ষাতে থাকে।
তো সেক্ষেত্রে সেন্টেন্সের মিনিং চেঞ্জ করাও যাবে না, সেন্টেন্সটাকে নেগেটিভ না দিয়ে বলতে হবে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। যেমনি করে এক্সাম্পল দিচ্ছি দেখো, নান বাট হিজ ব্রাদার নাকি ব্রাদার্স, ইজ নাকি আর কামিং, বলো কি হবে? নান বাট হিজ ব্রাদার হবে না ব্রাদার্স হবে? নান বাট হিজ এখানে সাবজেক্ট রয়েছে, দুটোই হতে পারে। যদি ব্রাদার্স থাকে তাহলে ভার্ব বসবে আর, যদি ব্রাদার তাহলে ইজ। যদি ব্রাদার থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব বসবে ইজ। স্যার যদি শুধু নাম থাকে? বলছি শুধু যদি নান থাকে, যে উপরে রয়েছে দেখো নান, নান অফ হিজ ব্রাদার্স, নান অফ হিজ ব্রাদার্স এদের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে। যদি সবাই একত্রিতভাবে একটাই কাজের সঙ্গে যুক্ত বা একই আইডিয়ার সঙ্গে যুক্ত তাহলে সিঙ্গুলার, যদি ডিফারেন্ট অ্যাক্টিভিটি হয় তাহলে প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। এবার দেখো আমরা এই যে সেন্টেন্সটা লিখলাম না, নান বাট হিজ ব্রাদার্স তাহলে আর, নান বাট হিজ ব্রাদার তাহলে ইজ, এক্ষেত্রে আর নয়, কামিং। এবার এই সেন্টেন্সটাকে আমরা আবার, এটা তো নান বাট দিয়ে লিখেছি, এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, নো থাকলে নেগেটিভ। তো এটাকে পজিটিভ সেন্টেন্সে করতে হলে আমরা অনলি দিয়ে দেবো। তার মানে হচ্ছে অনলি হিজ ব্রাদার ইজ হবে, তাই তো? আর যদি থাকে অনলি হিজ ব্রাদার্স তখন হবে আর হবে। এইটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, দুটো মিনিং একই। নান বাট থাকলে তার নেগেটিভ সেন্টেন্সের নান বাট থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সে অনলি দিতে হয়, তাহলে মিনিং একই। তার প্রথম সেন্টেন্স দেখো, অনলি হিজ ব্রাদার ইজ কামিং, কেবলমাত্র তার ভাই আসছে, মানে তার ভাই ছাড়া অন্য কেউ আসছে না, এটা নেগেটিভ। পজিটিভ করলে হবে শুধুমাত্র তার ভাই আসছে, কেবলমাত্র তার ভাই আসছে। তাহলে অনলি আর নান বাটের মিনিং একই হচ্ছে, নান বাট নাবাচক হিসেবে, অনলি হচ্ছে হ্যাঁবাচক হিসেবে, কিন্তু মিনিং একই। বুঝতে পারলে কিনা বলো? এবার দেখো দুটো মিনিং একই, অনলি হিজ ব্রাদার ইজ, অনলি হিজ ব্রাদার্স আর, এই হচ্ছে দুটো অ্যাপ্লিকেশন। তাহলে নান বাট থাকলে তারপরে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। সেন্টেন্স দেখবো আমরা, নান বাট হিজ ব্রাদার্স, ভালো করে দেখো, নান বাট হিজ ব্রাদার্স কী হবে তাহলে? নান বাট হিজ ব্রাদার্স আর হবে। আর যদি থাকতো নান বাট হিজ ব্রাদার তাহলে ইজ হতো। বুঝতে পারলে কি না বলো? এরপরে দেখো, বোথ অফ হিজ ব্রাদার্স ইজ অবলিক আর গোয়িং দেয়ার। বোথের একটা রুল রয়েছে, রুলটা বলে দিই, রুল নাম্বার 6 হবে। এগুলো আমরা রুল হিসেবে লিখছি, আসলে এগুলো কিন্তু কোনো রুল নয়, এগুলোর এই স্পেসিফিক ওয়ার্ডগুলোর অ্যাপ্লিকেশন। কিন্তু ওয়ার্ডের অ্যাপ্লিকেশন বললে ছেলেমেয়েরা পড়ে না, মুখস্থ করে না, সেটাকে রুল বললে তাহলে দেখবে ভালো করে পড়বে, মুখস্থ করবে এবং সেটাকে সুন্দর করে খাতায় লিখে অভ্যাস করবে। কিন্তু আসলে এগুলোর স্পেসিফিক কিছু ওয়ার্ডের অ্যাপ্লিকেশনই হচ্ছে সাবজেক্ট অফ এগ্রিমেন্টের, ভার্বের এগ্রিমেন্টে ডিপেন্ড করে। দেখো, বোথ ইন্ডিকেটস টু, বোথ সবসময় দুজনকে বোঝায়, অ্যান্ড ইট ইজ প্লুরাল, সো ভার্ব উইল বি ইন প্লুরাল। বোথ সবসময় দুজনকে বোঝায়, এই জন্য তার সঙ্গে এটা প্লুরাল এবং ভার্ব বসবে প্লুরাল, ঠিক আছে? আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে বোথের সঙ্গে কোরিলেটেড কনজাংশনে অ্যান্ড বসে, মানে বোথ ডট ডট অ্যান্ড, কখনোই সেটা অ্যাজ ওয়েল অ্যাজ বসবে না। এগুলো বলার অর্থ হচ্ছে যে এগুলো থেকে সেন্টেন্সে এরর কারেকশন ওইভাবে থাকে, সেন্টেন্স এগুলো দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ বসে না। কী বসবে? অ্যান্ড বসবে। আরও একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা হচ্ছে
বোথ অলওয়েজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ বোথ দিয়ে কখনোই নেগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করতে পারবো না। এমনি করে বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার্স আর নট কামিং হিয়ার, ঠিক না ভুল? বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার্স আর নট কামিং হিয়ার, ঠিক না ভুল? ভুল। কি ভুল আছে বলো? নট আছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করা যাবে না। এবার যদি বলা হয় বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার্স আর কামিং হিয়ার, ঠিক না ভুল? ঠিক ঠিক। বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার্স আর কামিং হিয়ার, কজন হচ্ছে এখানে? বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার্স, দুজন। হিটা কতজন? হি একজন। অ্যান্ড হিজ ব্রাদার্স, ব্রাদার্স কতজন? হি একজন আর ব্রাদার্স হচ্ছে টু বা মোর দেন টু, তাহলে তিনজন হয়ে যাচ্ছে। তাই এই সেন্টেন্সটিও ভুল। বলতে হবে বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার আর কামিং হিয়ার, ব্রাদার্স হবে না। দুজনের বেশি বোঝাবে না। দুজনের বেশি হতে পারে, তাহলে দুটো গ্রুপ হতে হবে। ফার্স্ট গ্রুপে একের বেশি, দুইয়ের সেকেন্ড গ্রুপে একের বেশি বা দুইয়ের বেশি, মানে একটার সঙ্গে আরেকটা যুক্ত হবে বোথ দিয়ে। বোথের সঙ্গে একটার সঙ্গে অনেকগুলো যুক্ত হবে না। বোথ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স আর কামিং হিয়ার, ভুল। বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার, তাহলে বোথ থাকলে তার সঙ্গে অ্যান্ড কোরিলেটেড কনজাংশন বসবে, অ্যাজ ওয়েল অ্যাজ বসবে না। অ্যাপ্লিকেশন এখানে দেখো, বোথ অফ হিজ ব্রাদার্স। এইটা যে লিখলেন স্যার লাস্টে বোথ এন্ড হিজ ব্রাদার লিখেছেন, এন্ড তো বসেছে, তাও কেন? দুটোর বেশি আছে বলে। বোথে এর ওখানে হি তো একজন রয়েছে, হ্যাঁ, আর ব্রাদার্সটা কতজন হয়ে যাচ্ছে? এখানে দুই বা তার বেশি হয়ে মোর যাচ্ছে, দেন টু। হ্যাঁ, মোর দেন টু, তাহলে মানে মোট কতজন হচ্ছে? মোর দেন থ্রি। মোর দেন থ্রি। মোর দেন থ্রিতে বোথ অ্যাপ্লিকেবল না, সেক্ষেত্রে অল বলতে হবে, এখানে ব্রাদার্স বলা যাবে না। সেন্টেন্স নাম্বার 13 দেখো, বোথ অফ হিজ ব্রাদার্স ইজ নাকি আর গোয়িং দেয়ার, কি হবে এখানে? আর হবে মনে হচ্ছে স্যার। বোথ অফ হিজ ব্রাদার্স, বোথ তো প্লুরাল, আগেই বলেছি। হ্যাঁ, So আর verb হবে। হবে in plural, আর বসবে, ইজ বসবে না। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো, নাকি কারো ডাউট রয়েছে, কোয়েশ্চেন রয়েছে? থাকলে বলো। বুঝতে পেরেছো? এরকম আরো বেশ কয়েকটা রুল রয়েছে। নাম্বার 14, ওয়ান অফ মাই ব্রাদার নাকি ব্রাদার্স ইজ নাকি আর গোয়িং দেয়ার, এই রুলটাও হয়ে গেছে। এই দেখো, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, ইদার অফ, এই ব্রাদার হবে মনে হচ্ছে, ব্রাদার। অফের পরে সাবজেক্ট বসবে প্লুরাল। ওয়ান অফ, ওয়ান অফ মাই ব্রাদার না ব্রাদার্স? অনলি ব্রাদার হবে মনে হচ্ছে। না, অফের পরে সাবজেক্ট সবসময় প্লুরাল বসে। ব্রাদার্স হবে, ব্রাদার্স হবে, ভার্বটা কি হবে? ইজ না আর? ইজ হবে, ইজ কি হবে আর হবে তাহলে প্লুরাল হলে? না না, ইজ হবে। ইজ হবে, ইজ ওয়ান হবে, অফ আছে তো। ইজ হবে, সিঙ্গুলার তোমার ভার্ব সিঙ্গুলার হবে। ওয়ান অফ Each আছে of, তো। এই যে ইচ অফ, এভরি অফ, ইদার অফ, নেদার অফ, অফের পরে সাবজেক্ট তিন প্লুরাল করা। বসে, ভার্ব সিঙ্গুলার। Each boy is playing, each of the boys is playing, each girl is coming, each of the girls is coming. One of the boy নাকি boys is playing, one of the boy না boys, ছেলেটির একজন নাকি ছেলেদের একজন? ওয়ান অফ দ্য বয়েজ। বয়েজ, ভার্ব বসবে ইজ। ইজ। বুঝতে পারলে? এরপরে আরেকটা জটিল প্রশ্ন, এটা থেকে কোশ্চেন থাকে, একটু ভালো করে দেখো। দুটো একই রকম সেন্টেন্স দেখাচ্ছে।
ওয়ান অফ মাই ব্রাদার্স হু লিভ অর লিভস ইন দিল্লি ইজ নাকি আর এ ডক্টর, পরেরটা রয়েছে ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ অর আর এ ডক্টর হু লিভ অর লিভস ইন দিল্লি। দুটো সেন্টেন্স একই রকম দেখালো, একই নয়। কি বলা আছে দেখো, ওয়ান অফ মাই ব্রাদার্স ভাইদের একজন, হু লিভ না লিভস হবে, হু লিভ না লিভস, মনে রাখবি এইখানে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা যুক্ত হচ্ছে না কনজাংশন দিয়ে, এর যে ভাবটা বসে এটাকে কোয়ালিফাই করছে, এখানে কাকে কোয়ালিফাই করছে, ব্রাদার্সকে, তো ব্রাদার্স প্লুরাল, সেই কারণে ভার্ব এখানে বসবে লিভ, লিভস হবে না, মানে দে লিভ হি লিভস, তাই তো হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস হবে। আর ওয়ান অফ এর যে ভার্ব এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়, যে ওয়ান অফ মাই ব্রাদার্স হু থেকে এটা সাবঅর্ডিনেটিং ক্লজ তৈরি হয়েছে, এটা এই পার্টটাকে বলে সাবঅর্ডিনেটিং ক্লজ, পরে আসবো তোমাদের। আর ওয়ান অফ এর যে ভার্ব সেটা হচ্ছে এইখান থেকে বসেছে, তাহলে ওয়ান অফ মাই ব্রাদার আগেই দেখেছি সেটা ভার্ব সিঙ্গুলার হয়, সেন্টেন্সে কি দাঁড়ালো, ওয়ান অফ মাই ব্রাদার্স হু লিভ ইন দিল্লি ইজ এ ডক্টর। এবার দেখো পরেরটাতে ওয়ান অফ মাই ব্রাদার্স, এখানেও একই রয়েছে, ব্রাদার্স হবে, ইজ নাকি আর এ ডক্টর হবে, ইজ এ ডক্টর। ইজ এ ডক্টর আগের মতোই। এবার বলো সাবঅর্ডিনেটিং ক্লজ, হু লিভ না লিভস ইন দিল্লি, এখানে হু এর অ্যান্টিসিডেন্ট কে আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে লিভস হবে। প্রথম সেন্টেন্সের মানে হচ্ছে আমার ভাইয়েরা যারা দিল্লিতে থাকে তাদের মধ্যে একজন ডাক্তার, যারা দিল্লিতে থাকে তাদের মধ্যে একজন ডাক্তার। আর পরের সেন্টেন্স ভাইদের মধ্যে একজন ডাক্তার যে দিল্লিতে থাকে, যেই ডাক্তার সেই দিল্লিতে থাকে। আর আগের সেন্টেন্সের অর্থ হলো ভাইরা যারা দিল্লিতে থাকে তাদের মধ্যে একজন ডাক্তার, সম্পূর্ণ আলাদা মিনিং। কিন্তু ওয়ান অফের যে ভার্ব সেটা দুটো ক্ষেত্রে দেখো ইজ রয়েছে, এটাতে ইজ হলো আর পরেরটাতেও কিন্তু এই দেখো ইজ হলো। এই এবারে অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে দেখতে হবে কনজাংশনের ক্ষেত্রে কাকে কোয়ালিফাই করছে, এখানে হু কোয়ালিফাই করছে প্লুরাল সাবজেক্টকে, ব্রাদার্স, ব্রাদার্স অবশ্যই হবে, সেই কারণে এখানে লিভ হচ্ছে, লিভস হচ্ছে না। এই জায়গাটা বুঝতে পারলাম না, এই কোয়ালিফাই করছে হু হু মানে কি এখানে কে, হুটা কে, যে কোনো ব্রাদার, ওয়ান অফ মাই ব্রাদার। ভাইরা যারা দিল্লিতে থাকে, হু লিভ ইন দিল্লি মানে যারা দিল্লিতে থাকে। স্যার হু লাগালে একজন হয়ে যাচ্ছে। না, কোথায় একজন হচ্ছে, ভাইরা যারা সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল স্যার। ভাইটি যে সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। ওইটা আইডেন্টিফাই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে ব্রাদার যখন ভাইরা বলছি তখন ভার্ব বসছে প্লুরাল, প্লুরাল হলে লিভস হয় না, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস যোগ হয়, হি লিভস দে লিভ, হি প্লেজ দে প্লে, বুঝতে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস, যেহেতু এটা প্লুরাল হচ্ছে এই কারণে লিভস হচ্ছে না, লিভ হচ্ছে। আর পরেরটা দেখো হু কোয়ালিফাই করছি ডক্টরকে, থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার হচ্ছে তাই থার্ড পারসন হওয়ার জন্য এখানে ভার্বের সঙ্গে এস বাই এস দিতে হচ্ছে। আমার ভাইরা যারা দিল্লিতে থাকে প্লুরাল, আমার ভাইরা, ভাইদের মধ্যে একজন যে দিল্লিতে থাকে, যারা আর জের মধ্যে তফাৎ আছে, যারা বা জের মধ্যে তফাৎ আছে, তফাৎ আছে তো স্যার। ওই তফাৎটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। যারা বসালে প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল, যে বসালে সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত একবার ভালো করে পড়ে নেবে, বুঝলে। এরপরে আরও বেশ কয়েকটা রুল রয়েছে ভার্বের উপরই, সেগুলো আমরা পরের দিন করাবো। এই পর্যন্ত আজকে থাকবে, যতটা পড়লে রুলগুলো ভালো করে পড়বে, পড়লে তোমাদের রেকর্ডিং ক্লাসটা আমি শেয়ার করে দেবো, এই রেকর্ডিংটাও তোমরা দেখবে, আর মেটেরিয়াল যেটা ক্লাস করানো হলো ওই অ্যানোটেশন ওটাও তোমরা দেখো, দেখে বোঝার চেষ্টা করো। যদি কোথাও মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে পরের দিন আমাকে বলবে, আমি আবার বলে দেবো, ঠিক আছে। বুঝতে পারলে? স্যার ঠিক আছে, চলো আজকে তো এই পর্যন্তই থাক। ওকে, গুড নাইট এভরিওয়ান। হুম, রাইট স্যার।